আসসালামু আলাইকুম। ওয়ার্ডে কমনলি পাওয়া যায় এমন একটা ডিজিজ নিয়ে আজকে আলোচনা করব। মানে এইরকম প্রেজেন্টেশন নিয়ে আসলে অ্যাকচুয়ালি ওয়ার্ডে কী করা উচিত সেটা নিয়ে। তো সেটা হচ্ছে কি যে একটা ওল্ড 60 ইয়ার্স ওল্ড ডায়াবেটিক পেশেন্ট আসছে। সে হচ্ছে ইনসুলিন নিত ইরেগুলারলি। ইউজুয়ালি প্রেজেন্টেশনটা কীরকম সেটা হচ্ছে যে ড্রাউজিনেস নিয়ে আসছে এবং ব্রেথলেসনেস, এবং তার যদি ফিভার থাকে। এইখানে আসলে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওভারঅল সিনারিওটা কীরকম হয়। ইউজুয়ালি রোগীরা তো এরকম এসে বলবে না, আমি এটা বলার পর রোগীদের যে প্রেজেন্টেশনটা থাকে সেটা বলবো। সাথে যদি ফিভার ফর 3 days অর 2-1 দিন এদিক ওদিক, সাথে হচ্ছে চেস্ট হ্যাভিনেস, সোয়েটিং, অ্যাবডোমিনাল পেইন, এসব নিয়ে প্রেজেন্ট করতেছে। এবং আমি দেখলাম RBS 24 বা 11.1 বেশি যদি কোনো পরিমাণে থাকে, এবং বিপি পাওয়া গেলো এক্সামিনেশনে 80/60। মানে এরকম কন্ডিশন যে একটা রোগী ইমার্জেন্সিতে আসলো, রোগীটা আনকনসিয়াসনেস বা সেমি আনকনসিয়াসনেস ইউজুয়ালি থাকে না, মাঝে মাঝে আবার থাকে, এবং হচ্ছে পেশেন্ট ডিসওরিয়েন্টেড, তার অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে। এরকম কন্ডিশনে যদি আসে, তার সোয়েটিং হচ্ছে বা রোগী বলতেছে তার পেটে ব্যথা, এবং হচ্ছে বারবার ইউরিনেশনের হিস্ট্রি আছে, এরকম কন্ডিশন, এবং হাত পা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে না, মানে ডিহাইড্রেশনও আছে, এরকম কন্ডিশন নিয়ে যদি আসে, তাহলে প্রথমে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে রোগীর কিছু হিস্ট্রি নিতে হবে, সাইড বাই সাইড কিছু এক্সামিনেশন। প্রথমে যদি আমি বলি, আমাকে RBSটা চেক করতে হবে, তাই না? RBSটা চেক করা জরুরি। RBS চেক করে দুইটা ঘটনা করতে পারে, ঠিক আছে? একটা হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। হচ্ছে ইনসুলিন যেহেতু নেয় এবং পেশেন্ট ডায়াবেটিক, তো আমার মাথায় ইউজুয়ালি দুইটা চিন্তা, মানে ডায়াবেটিক রিলেটেড যে কমপ্লিকেশনসগুলো আছে সেটাই আসবে। একটা হচ্ছে DKHHS-এর দিকে যেতে পারে, অথবা যেটা হতে পারে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, তাই। তো এখানকার যে প্রেজেন্টেশনটা আছে সেটা হচ্ছে কি যে পেশেন্ট ইনসুলিন নিত ইরেগুলারলি, এবং তার RBSটা চেক করে 24-এর উপরে পাওয়া গেছে, বা 24, এবং বিপি ছিল 80/60। সো প্রথমে আমার মাথায় আসবে যে এটা আইদার ডিকে অথবা HHS। এখন আমাকে কিছু হিস্ট্রি নেওয়া জরুরি। এটা যদি অনেক কম আসতো তাহলে আমি হাইপোগ্লাইসেমিয়ার লাইনে চিন্তা করতাম, বাই দ্য ওয়ে। বাট হাইপোগ্লাইসেমিয়া হলে অনেক সময় রোগী একবারে আনকনসিয়াসনেস হয়ে আসে, বাট এখানে ইউজুয়ালি ড্রাউজিনেস বা হচ্ছে ডিসওরিয়েন্টেশনটা নিয়ে আসার সম্ভাবনা বেশি। তো তারপর আমার কী আমি চিন্তা করবো, তাকে জিজ্ঞাসা করলাম যে ফিভারের হিস্ট্রি আছে কিনা। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ ইউজুয়ালি অ্যাকুট প্যানক্রেটাইটিস বা হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মোস্টলি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এইসব ক্ষেত্রে দেখা যায় যে রোগীর ডায়াবেটিক পেশেন্ট ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এমনিতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাদের ইউটিআই হয়ে দেখা গেলো ডিকে নিয়ে আসছে যদি সেই রেগুলার ইনসুলিন নেয়। সো ফিভার হিস্ট্রি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা ওয়ান টাইপস অফ প্রিসিপিটিং ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে অ্যাকুট প্যানক্রেটাইটিস, ইউটিআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনও থাকে, এবং হিস্ট্রি নিতে হবে যাতে আগে সার্জারি হিস্ট্রি ছিল কিনা, বা রিসেন্টলি কোনো সার্জারি করেছে কিনা, পেশেন্ট প্রেগনেন্ট কিনা। প্রেগনেন্সিতে ইউজুয়ালি ইউগ্লাইসেমিক ডিকে হয়। আরেকটা কন্ডিশনে ইউগ্লাইসেমিক ডিকে হয়, সেটা হচ্ছে পেশেন্ট যদি SGLT2 ইনহিবিটর ইউজ করে, তার যদি ক্রনিক হার্ট ফেলিওর থাকে, সেক্ষেত্রে ওই এম্পাজিফ্লোজিন ইউজ করে, সেখান থেকে পেশেন্ট যদি ডায়াবেটিক হয় সেখান থেকে তার ইউগ্লাইসেমিক ডিকে হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, অ্যান্ড পেশেন্টের কিছু ড্রাগ হিস্ট্রি নিতে হবে, যে আসলে সে ইনসুলিন নিত কিনা, অথবা মানে যারা আলটিমেটলি হচ্ছে আমাদের গ্লুকোজ লেভেলটাকে কমায়, এসব কোনো ড্রাগস মানে নিত কিনা, এবং তারপর হচ্ছে MI এবং আমাদের যে সেরিব্রোভাস্কুলার ডিজিজের কোনো হিস্ট্রি আছে কিনা। সো এগুলো মানে ইন দ্য মিন টাইম আমাকে নিয়ে ফেলতে হবে। মোটামুটি জ্বরের হিস্ট্রি, ট্রমার বা প্রেগনেন্সি হিস্ট্রিগুলো নিলে মোটামুটি ওই দিকের সাথে কোরিলেট করা যায় যে এটাই যে চেস্ট বা ডিকের দিকে যাচ্ছে। আর তারপর যেটা করা দরকার, যে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন, ব্লারিং অফ ভিশন অ্যান্ড লেগ ক্রাম্পস, এগুলো পেশেন্ট যদি মোটামুটি ওরিয়েন্টেড বা ডিসওরিয়েন্টেশনের মধ্যে থাকে, এগুলো বলতে পারে, অ্যাবডোমিনাল পেনের কথাটা মোটামুটি বলতে পারে অ্যাটলিস্ট। আর ভমিটিং করেছে কিনা, কারণ বমি দিয়ে আলটিমেটলি বোঝা যায় যে পেশেন্ট ডিহাইড্রেশনের দিকে যাচ্ছে, বা তার অনেক বেশি ইউরিনেশন হচ্ছে, এটা দিয়ে বোঝা যায় যে পেশেন্টের ডিহাইড্রেশনে যাওয়ার একটা ক্লু আছে, এবং সেটা থেকে আমি কিন্তু ডিকের দিকে যাব। আর হচ্ছে প্লান্টার দেখতে হবে। ইউজুয়ালি প্লান্টারটা কী হয়, বাইল্যাটারাল এক্সটেন্সর হয়, তাই না? ইউজুয়ালি এক্সটেন্সর, এটা হচ্ছে বাইল্যাটারাল হয়, মানে মেটাবলিক কোনো কারণে বাইল্যাটারাল এক্সটেন্সর হয়। কিন্তু যদি আমি স্ট্রোকের কারণে চিন্তা করি তাহলে কিন্তু এটা ইউনিল্যাটারাল হয় না, এটা একটু চিন্তা করতে হবে। সো রোগী আমার কাছে আসলো, আমি তার একটা RBS চেক করলাম, আমার ডিডি হচ্ছে DKHHS, কিছু আমি হিস্ট্রি নিলাম, এরপর ইনভেস্টিগেশন। অবশ্যই আলটিমেটলি আমরা চিকিৎসায় চলে যাই, বাট তার মাঝখানে যদি ইনভেস্টিগেশন কিছু দিতে হয়, দেখেন রোগীর একটা ইনফেকশন থাকতে পারে, তাই না? সো আমি CBC-SRটা করে দেখবো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং CBC-SR যেহেতু করতেছি, ইনফেকশন যেহেতু আছে, তাহলে আমার যেটা দেখা জরুরি, তার ইউরিন কালচার এবং ব্লাড কালচারটা পাঠাতে হবে। রোগ ইনফেকশনের কারণে যদি এটা প্রিসিপিটিং ফ্যাক্টর হিসেবে হয়, তাহলে অবশ্যই ইউরিন কালচার, ব্লাড কালচার, অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে পাঠাতে হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখেন MI একটা ইম্পর্টেন্ট প্রিসিপিটিং ফ্যাক্টর, তাহলে তার ECG করে ফেলতে হবে। তার নিউমোনিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, চেস্ট ইনফেকশন থেকেও তো হওয়ার সম্ভাবনা আছে, তাই না? সো আমরা একটা চেস্ট এক্সরেও করবো। আর পেশেন্টের ডিহাইড্রেশন হচ্ছে,
পেশেন্ট ডিহাইড্রেশনে চলে গেছে, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকার সম্ভাবনা আছে, তাই একটা সেরাম ইলেকট্রোলাইট আমি করতে দেবো, এবং কোনো কারণে এই ডিহাইড্রেশন থেকে তার একাই ডেভেলপ করলো কিনা এটার জন্য সেরাম ট্রিটমেন্ট করতে দিলাম। এবং ইউরিনারি আমাকে হেল্প করবে যে পেশেন্টের অ্যাকচুয়ালি ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে গেছে কিনা, পেশেন্টের অ্যালবুমিনিউরিয়া বা প্রোটিন যাচ্ছে কিনা, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট প্রিসিপিটিং ফ্যাক্টরের কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস আছে কিনা। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস দেখার জন্য ইউজুয়ালি উইথিন 48 আওয়ার্সের মধ্যে আসলে অ্যামাইনেস অ্যান্ড অল ওভার আমরা লাইপেজ করতে পারি। আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন। এটা পরের দিকে পেশেন্ট যদি স্ট্যাবল হয় সেক্ষেত্রে এটা বোঝা যায়, বাট এখন করার দরকার নয়। বাট মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটা রোগীকে অ্যাকচুয়ালি এইচএসএস বলবো নাকি ডিকে বলবো, এটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট যদি আমি বলি আমাদের সেটিংসে, এবং এখান থেকে যদি বাইকার্বনেট দেখে বোঝা যায় যে বাইকার্বনেট যদি লেস দেন 15 থাকে মিনিমাল পার লিটার, তাহলে এটাকে আমরা বলতে পারি যে ডিকে। কারণ তিনটা জিনিস, পেশেন্টের কিটোন বডি ব্লাডে অনেক বেড়ে যাবে 0.6 এর ওপরে, এবং বাইকার্বনেট হচ্ছে লেস দেন 15, এবং হচ্ছে আমরা যদি বলি পিএস দেখি সেটা হচ্ছে লেস দেন 7.3। তো ইউজুয়ালি পিএইচও তো সব জায়গায় দেখা হয় না, বাইকার্বনেট যদি দেখা হয় তাহলে ভালো। আর ইউজুয়ালি আমরা যেটা কিটোন বডিটা দেখি এটা তো ব্লাডে সব জায়গায় দেখা অ্যাভেলেবল না, সেক্ষেত্রে আমরা ইউরিনে দেখি। ইউরিনে যদি 3+ প্রোটিনিউরিয়া মানে 3+ কিটোন বডি থাকে তাহলে আমরা ধরে নিই যে না এটা হচ্ছে ডিকের দিকে যাচ্ছে। সো এই ইনভেস্টিগেশনসগুলো দেওয়া জরুরি, এগুলো বাই দিস টাইম আমরা ইনভেস্টিগেশনসগুলো দিব। বাট রোগীকে আমাকে তো ম্যানেজ করতে হবে, তাই না? আমার কাছে রোগী আসছে, তাকে ম্যানেজ করতে হবে, যেহেতু এটা ইমার্জেন্সি কন্ডিশন, ইমার্জেন্সিভাবে ম্যানেজ করতে হবে। সেক্ষেত্রে রোগীর বিপি যদি আমি 90/60 কম পাই, মানে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 কম পাই, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ইনফিউশন নর্মাল স্যালাইন দিতে হবে, তাই না? ইনফিউশন নর্মাল স্যালাইন 500 ml, এটা হচ্ছে আইভি রানিং দিতে হবে, আইভি রানিং স্টেট, ঠিক আছে? আইভি রানিং স্টেট ইউজুয়ালি এটা দিয়ে বিপি বাড়ার কথা, যদি না বাড়ে সেক্ষেত্রে আবার এটা ফলো করতে হবে, রিপিট ইট বাই দ্য ওয়ে। আচ্ছা, সেকেন্ডলি যেটা, যদি ব্লাড প্রেশার মোর দ্যান 90 থাকে তাহলে যেটা বলা হয় যে প্রথম যে 1 লিটার আছে সেটা হচ্ছে 1 ঘন্টায় যাবে, সেকেন্ড লিটার মানে পরের যে 1 লিটার আছে সেটা হচ্ছে 2 ঘন্টায় যাবে, আর 3 নাম্বার যে লিটার আছে সেটা হচ্ছে 4 ঘন্টায় যাবে। তো এতটুকু প্রোটোকল তো আসলে সবসময় মেনটেন করা পসিবল হয় না। একবারে গড়পড়তা হিসাবে যদি আমি বলি, এটা হচ্ছে ইনফিউশন নর্মাল স্যালাইন 3 লিটার, আইভি at the rate of 30 drops per minute স্টেট, ঠিক আছে? এইভাবে চলবে। সেক্ষেত্রে 30 ড্রপস মানে কি, মোটামুটি একদিনের ভিতরে 3 লিটার যাবে আর কি। আচ্ছা, এখানে একটা কথা আছে, যদি এটা এবং চিকিৎসার সাথে সাথে আমরা কি মনিটর করব, আরবিএসটা মনিটরিং করতে হবে। যদি আরবিএস লেস দেন 14 মিনিমাল পার লিটার হয়, তখন আমার এইটা যে নর্মাল স্যালাইন চলতেছিল এটা থেকে কি হবে, এটা এই চ্যানেলটা অফ করতে হবে। এটা হচ্ছে চ্যানেল 1 যদি আমি বলি, এই চ্যানেলটা অফ করে সেখানে অ্যাড করতে হবে কি, ইনফিউশন 10% দিয়ে 3 লিটার বা 1 লিটার যায় আর কি। মানে আলটিমেটলি এই দুইটা আমাকে চালাইতে হবে ফ্লুইড ব্যালেন্স মেনটেন করার জন্য। এখানে 1 লিটার বা 3 লিটার বলতে পারেন, আইভি at the rate of 30 drops per minute। মানে যদি 14 উপরে থাকে তাহলে হচ্ছে নর্মাল স্যালাইন চলবে, আর যদি 14 নিচে চলে আসে তাহলে হচ্ছে 10% দিয়ে, ঠিক আছে? এটা আসলে সেরেব্রাল ইডিমাটাকে প্রিভেন্ট করার জন্য দেওয়া হয়। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের ফ্লুইড রিপ্লেসমেন্ট, এইভাবে চলতেই থাকবে। আর তারপর আসে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের ইনসুলিনটা কীভাবে দেবো। ইনসুলিনের ডোজ আমরা জানি যে 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার, ঠিক আছে? এটা একটু হিসাবটা আমি বুঝাই দিই। এখানে কয়েকটা প্রোটোকল লেখা আছে, বাট এটা সবচেয়ে ভালো, আপনি চাইলে এটাও ফলো করতে পারেন, এটাও ফলো করতে পারেন। কীভাবে লিখবেন সেটা আমি বলে দেবো ইনশাআল্লাহ। তো কোনো রোগীর যদি 60 কেজি হয়, 60 কেজি ওয়েট, একটু ভালো মতো খেয়াল করবেন, 60 কেজি যদি ওয়েট হয় তাহলে সেই হিসাব করলে আমাদের কত, 0.1 × 6 টাইমিং 6 ইউনিট। এই 6 ইউনিট ইনসুলিন লাগতেছে কতক্ষণে, 1 ঘন্টা, 1 আওয়ার, তাই না? 60 মিনিট, 60 মিনিটে। তো 60 মিনিটে লাগতেছে হচ্ছে 1 ইউনিট, সরি 6 ইউনিট। তাহলে আলটিমেটলি আমি যদি চিন্তা করি তাহলে আমার 1 মিনিটে কতটুকু লাগে, 1 মিনিটে লাগতেছে 0.1 ইউনিট। দেখেন একটা সহজ হিসাব, একটা কথা মাথায় রাখবেন যে 10 মাইক্রোড্রপস করে যদি আমি 1 আওয়ার দেই, 1 ঘন্টা দেই, তাহলে
1 ইউনিট ইনসুলিন যায়। এটা একটু মাথায় রাখতে হবে যে 10 ইউনিট করে যদি আমি 1 ঘন্টা দেই, মানে 10 মাইক্রোড্রপস করে যদি 1 ঘন্টা দেয় তাহলে 1 ইউনিট ইনসুলিন যায়। আমার এই 60 কেজি ওয়েটের যে পেশেন্ট, তার জন্য কতটুকু ইনসুলিন দরকার? তার জন্য হচ্ছে আমার প্রতি ঘন্টায় 6 ইউনিট ইনসুলিন দরকার, তাই না? এবং আমি যদি 1 মিনিটে কতটুকু দিব তার জন্য 0.1 ইউনিট। এখন চিন্তা করে দেখেন 10 মাইক্রোড্রপস করে 1 ঘন্টা দিলে যে 1 ইউনিট। এখন আমি যদি এটাকে 60 মাইক্রোড্রপস করি তাহলে প্রতি ঘন্টায় 60 মাইক্রোড্রপস করে যদি আমি দেই তাহলে প্রতি ঘন্টায় কয় ইউনিট যাবে? 6 ইউনিট। ঠিক আছে, এটা বলতে চাচ্ছিলাম যে এখানে অর্ডারটা হবে এমন যে ইনফিউশন নর্মাল স্যালাইন 500 ml এর সাথে ইনজেকশন একটা ফিট U100 S100, এটা হচ্ছে 50 ইউনিট। ঠিক আছে, 50 ইউনিট আপনি কীভাবে দিবেন? আমার উদ্দেশ্য কি, আমি হচ্ছে প্রতি ঘন্টায় 6 ইউনিট করে দেবো, তাহলে এটা হচ্ছে 60 মাইক্রোডোজ পার মিনিট স্টেড অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে, এইভাবে চলবে। এবং আমাকে রেগুলার কিন্তু কী মনিটরিং করতে হবে? আমার আরবিএসটা মনিটরিং করতে হবে, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে 60 মাইক্রোডপ পার মিনিট করে যদি আলটিমেটলি চলে তাহলে প্রতি ঘন্টায় কতটুকু করে পাচ্ছে? 6 ইউনিট করে পাচ্ছে, মানে তার রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে। অথবা এটা আরেকটা কাজ করা যায়, যদি আপনি 50 ইউনিটের প্রোটোকল এটাতে যেতে চান তাহলে সেটা কী করবেন? ডিরেক্ট হচ্ছে 50 ইউনিট 50 ml দিয়েছেন, সো এটা আপনি 6 মাইক্রোড্রপসে দিতে পারেন। আর 100 ইউনিট অ্যান্ড 100 ইউনিটের সাথে যদি 100 ml, এটা ml হবে, নর্মাল স্যালাইন দিতে চান তাহলে এটা হচ্ছে 10 মাইক্রোডস পার মিনিটে দিতে হবে। ওভারঅল প্রোটোকল আমি যদি বলি তাহলে 3টা জিনিস এখানে মাথায় আসছে। একটা হচ্ছে 10 মাইক্রোডপসে দিতে পারেন, আর আমি যেটা বুঝাই দিলাম যে 60 মাইক্রোডপসে দিলেও আলটিমেটলি এটা হচ্ছে ওভারঅল মিট আপ করে ফেলতেছে। আরটা হচ্ছে 6 মাইক্রোডপসে দিতে পারেন যদি আপনি এই প্রোটোকল ফলো করেন। আচ্ছা, গেল। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ইউজুয়ালি যদি একই রকম ম্যানেজমেন্ট ইউজুয়ালি এইচএসএসের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে এইচএসএসের ডোজটা হচ্ছে 0.05 ইউনিট পার কেজি পার আওয়ার, তাই না? তো সেক্ষেত্রে সবগুলো অর্ধেক করে দিবেন। এখানে যেখানে আপনি 60 দিচ্ছিলেন মাইক্রোডপসে, এখানে আপনি 30 মাইক্রোডপস দিতে পারবেন। অথবা এখানে যেখানে 6 দিচ্ছিলেন এখানে 3 দিবেন। এখানে 10 দিচ্ছিলেন এখানে আপনি 5 দিবেন। তাহলে আর ইনসুলিন কমাইতে হইল না, আমরা হচ্ছে জাস্ট ড্রপটা কমাই, এটাকে রিকোয়ারমেন্টটাকে ঠিকঠাক করলাম। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবেন। আচ্ছা, গেল, আমি এটা লিখে দেবো, সমস্যা নাই। আরেকটা জিনিস হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা ইস্যু, যে ইউজুয়ালি 1 লিটার নর্মাল স্যালাইন যাওয়ার পর পরের লিটার থেকে ইউজুয়ালি হচ্ছে অ্যাড করা হয়। তো এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনফিউশন আমরা হচ্ছে নর্মাল স্যালাইন 500 ml এর মধ্যে দেবো। 500 ml এর মধ্যে হচ্ছে 2 অ্যাম্পল পটাশিয়াম দেওয়া হয়। এটি 2 অ্যাম্পল, এটা হচ্ছে আইভি, এটা 10 ড্রপসে দেওয়া যায় পার মিনিট। অথবা হচ্ছে আপনি আইভি @32 মাইক্রোড্রপসে দিতে পারবেন। আসলে মাইক্রোড্রপসে দিলেই হয় কি, খুব স্লোলি যায়, ইজিলি মেনটেন হয়। সো দেখেন, এটা যদি আপনি ম্যানেজমেন্ট করতে চান, প্রথমে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ট্রাই চ্যানেল লাগবে। একটা চ্যানেল আপনি এটা দিয়ে রাখলেন, এটার সাথে এটা চেঞ্জ করলেন, একটা চ্যানেলে এটা, এবং 1 লিটার হচ্ছে ফ্লুইড যাওয়ার পর আপনাকে 3 নম্বর চ্যানেল পটাশিয়ামের রিপ্লেসমেন্টের জন্য এটা মানে ওপেন করতে হবে। যদি পেশেন্ট এখনও ডিসওরিয়েন্টেড থাকে বা মুখে খেতে না পারে, মুখে খেতে পারলে আমরা হচ্ছে তাকে ওরাল যে পটাশিয়াম ক্লোরাইড KCl আছে সেটা দিব। সেটা হচ্ছে 2 চামচ 3 চামচ, ইউজুয়ালি 3 চামচ করে 3 বেলা বা দিলে হবে। এটা আমরা অ্যাকচুয়ালি ওই আমাদের ইন দ্য মিন টাইম হচ্ছে আমাদের কাছে কী চলে আসবে, এই ইলেকট্রোলাইট রিপোর্টটা আসবে। যদি কমে যায়, ইউজুয়ালি কমে যাওয়ার কথা, ইনসুলিন দিলে তো কমে যায় পটাশিয়াম, তাই না? হাইপোক্যালিমিয়া ডেভেলপ করে। হাইপোক্যালিমিয়া কীভাবে ম্যানেজ করতে হয় সেই সময় আমি বলবো যে চামচের হিসাবটা কেমনে হয়, 3 চামচের কথাই বা আমি কেন বললাম। ঠিক আছে, বাই দ্য ওয়ে, এটাতে 2 অ্যাম্পল দিলে মোটামুটি 40 মিলিমোলের মতো কারেকশন হবে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে এনজি টিউব। যদি সে মুখে খেতে না পারে তাহলে তাকে এনজি টিউবের ব্যবস্থা করতে হবে, তার তো নিউট্রিশনের দরকার। ইউরিনারি ক্যাথেটার করে দিতে হবে। আরেকটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। ইউজুয়ালি অ্যান্টিবায়োটিক্সটা দেওয়ার কথা তখনই আসবে যদি ইনফেকশনস থাকে, সেক্ষেত্রে আমরা ইনজেকশন সেফট্রাইকজন দিয়ে রাখবো। ঠিক আছে, আর এই রোগীর ক্ষেত্রে কিছু জিনিস মনিটর করা জরুরি। তার হচ্ছে প্রতি 2 ঘন্টা বা 1 ঘন্টা পর পর আরবিএসটা চেক করতে হবে, এবং আরবিএস চেক করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ খুব বেশি ফ্লাকচুয়েট করতেছে কিনা আমার এই ইনসুলিনের ডোজ কমানো বাড়ানোর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এবং একটা কথা হচ্ছে যে ইনসুলিন কি সবসময় চলতে থাকবে না, রোগী যদি খেতে পারে এবং তার ইনসুলিন, এটা একটা টার্গেট লেভেল ধরা হয় যে 8.3 থেকে 11 এর মধ্যে যদি গ্লুকোজ আসে তাহলে ধরা হয় যে তার
এখন ইনসুলিন আইভি থেকে আমরা বেজাল বোলাসে যেতে পারি যদি সে খেতে পারে। সাথে করে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পিএইচ যদি কোনোভাবে মাপা যায়, সেটা যদি 7.3 এর ওপরে হয় এবং বাইকার্বনের কনসেন্ট্রেশন সেটা যদি 15 মিলিমোলের ওপর হয়, তাহলে ধরে নেওয়া হয় যে এটা রেজলিউশন ক্রাইটেরিয়া অফ দ্য ডিকে। এই অবস্থা থেকে আমি আইভি বেজাল বোলাসে যেতে পারি, মানে যেটা ড্রিপে চলতেছিল এখন আমি হচ্ছে সাবকিউটেনিয়াস বেজাল বোলাসে যেতে পারি। সো এটাই মোটামুটি। আরেকটা জিনিস হচ্ছে এইসব কন্ডিশনে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুইড রিপ্লেসমেন্ট, কারণ ডিহাইড্রেটেড কন্ডিশনে দেখা যায় যে বডির মধ্যে হাইপার ভিসকোসিটি কন্ডিশন ক্রিয়েট হয়। সো পেশেন্টের স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার হচ্ছে গ্লুকোজ যদি ঠিকঠাক মতো মেনটেন না হয়, তখন দেখা যায় পেশেন্টের সেরেব্রাল ইডেমা ডেভেলপ করতে পারে। আবার অনেক সময় অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করতে পারে, তাই না? আবার হাইপোক্যালেমিয়া থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। সো একই সাথে আমার ফ্লুইড ব্যালেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ইনসুলিন দিয়ে ডায়াবেটিক্সের যে অবস্থা, গ্লুকোজটাকে অপটিমাম লেভেলে রাখতে হবে এবং পটাশিয়ামটাকে ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে এটা মনিটরিং করাটা জরুরি। এবং ইউজুয়ালি এসব পেশেন্ট এইচডিইউ বা আইসিইউতে ম্যানেজ করা হয়, বাট এটা তো এত বেশি তো আইসিইউ এসডিইউ ফ্যাসিলিটিস সব জায়গায় থাকে না। সো এগুলো ওয়ার্ডেই এইভাবেই আলটিমেটলি আমাদেরকে ম্যানেজ করতে হবে আর কি। থ্যাংক ইউ।